আজকে যে মুভিটি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো সিনেমাটির নাম মানব জমিন। এটা শুধু সিনেমার গল্প নয়, এটা একটা স্বপ্ন সংগ্রাম আর মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। এই সিনেমার গানগুলো অনেক সুন্দর। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখি সংকেত নামে একটি ছেলে বলছে, ঘুমের মধ্যে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু কিছু স্বপ্ন আমরা জেগে থেকেও দেখি, আর সেই স্বপ্নের মধ্যে একটি দরজা থাকে, আর সেই দরজা খুলে দিতে পারলেই সব স্বপ্ন সত্যি হয়ে যায়। আমাদের এই গল্প সেই স্বপ্ন নিয়ে। তারপর আমাদের দুটি ছেলে মেয়েকে দেখানো হয়। ছেলেটির নাম সংকেত আর মেয়েটির নাম কুহু। তারা একে অপরকে ভালোবাসে। তারা দুজন বেডে করে হসপিটালে কাউকে একজন নিয়ে যাচ্ছে। কাকে নিয়ে যাচ্ছে সেটা আমরা পরেই জানতে পারবো। কুহু তখন বলে, সময়কে বিশ্বাস করা পাপ, এত তাড়াতাড়ি কেউ বদলায় না। এই কটা দিন আগে আমরা এরকমই একটা রাতে কত এনজয় করছিলাম। সংকেত তখন বলে, হ্যাঁ, সেই রাতটাই এখন আমাদের কাল হয়ে দাঁড়ালো। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আসে আর সেই রাতের ঘটনা দেখানো হয়। এখানে দুজনের একটু পরিচয় করিয়ে দিই। কুহু আর সংকেত একে অপরকে ভালোবাসে। তারা দুজন একটা এনজিও চালায়, নাম তার মানব জমিন। এই এনজিওতে গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়াশোনা শেখায়, নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয়। কুহু আর সংকেতের দুজনের স্বপ্ন একদিন এই মানব জমিন বড় হবে। তাদের দুজনের স্বপ্ন যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের একটা স্কুল খুলবে এবং তারা সরকার থেকে জমিও পায়, আর সেই জমিটার নাম দেয় মানব জমিন। কিন্তু এই বাস্তবতা অত সহজ নয়। তারপর সেই রাতে সংকেত কুহুকে বলে, মানব জমিন স্কুল বানানো ফান্ডটা পাচ্ছে। এটা শুনে তারা দুজন অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পর কুহুর ফোনে একটা কল আসে। স্মৃতা নামে একজন মহিলা তাদের ডাকে। স্মৃতাদি তখন তাদের জানায়, মানব জমিন যে স্কুল বানানোর ফান্ডটা পাওয়ার কথা ছিল সেটা আর এখন পাচ্ছে না। এটা শুনে সংকেত আর কুহু অনেক চিন্তায় পড়ে যায়। তাহলে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ কি হবে? স্মৃতাদি তখন তাদের জানায়, আমার আর কিছু করার নাই। আসলে স্মৃতাদির হাতেই সব কিছু রয়েছিল। তিনি যখন বলেছে হবে না, তাহলে আর কারো কিছু করার নাই। তখন সংকেত আর কুহু সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সংকেত কুহুকে বলে, এত খাটাখাটনির পর শেষে কিনা এই অবস্থা। কুহু বলে, আমি তো অন্য কিছু ভাবছি। কুহু বলে, এই বাচ্চাগুলোর বাবা মা যখন শুনবে যে স্কুলটা আর হচ্ছে না, তখন মেয়েগুলোকে ঘাড় ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। এতদিন স্কুল হবে বলে বিয়েগুলো ঠেকানো গেছে। তার পর দিন কুহু আরও চিন্তায় পড়ে যায়। তখনই এনজিওতে একজন মহিলা একজনকে কল করে বলে, পূর্ণকে বলবি এখন স্কুলের ডকুমেন্টগুলো রেডি না করতে, কারণ স্কুলের কাজটা এখন বন্ধ হয়ে গেছে। পূর্ণর নাম শুনে কুহুর মাথায় একজনের কথা মনে পড়ে যায়। তারপর কুহুর মাথায় একটা প্ল্যান আসে আর কুহু সংকেতের সাথে দেখা করে। এখানে একটা কথা বলে রাখি, সংকেত একটি ব্যাংকে চাকরি করত। কুহু তখন সংকেতকে বলে, আমার একজনের কথা মনে হচ্ছিল যে তিনি স্কুল বানানোর টাকাটা আমাদের দিতে পারে। কুহুর ইশারাতেই সংকেত বুঝে যায় যে সে কার কথা বলতে চাইছে। তখনই সংকেত বলে, না, এটা সম্ভব নয়। কুহু তখন বলে, দেখ, মানব জমিন তো শুধু আমার একার এনজিও নয়, এটা তো তোরও। তার জন্য যদি। তখনই সংকেত একদম না বলে দেয়। তারপর আমাদের একটি বৃদ্ধ লোককে দেখানো হয়। বৃদ্ধ লোকটির নাম বরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। তিনি পরলোকে বিশ্বাস করেন, স্বর্গ যে আছে সেটা তিনি মানেন। তিনি ব্যবসা করে অনেক টাকা জমিয়েছেন, আর তিনি ছবি বিশ্বাসের অনেক বড় ভক্ত। তারপর সকালে মর্নিং ওয়াকে কিছু লোক বরেন্দ্রবাবুকে ডাকে আর বলে, আজকে কত স্কোর হলো? তখনই বরেন্দ্রবাবু একটি খাতা বের করে আর বিড়বিড় করে বলে, সকালে ভিখারিকে দান করেছি, পায়রাকে দানা খাওয়ানো, বিড়ালকে কাঁটা খাওয়ানো, কুকুরকে বিস্কুট খাওয়ানো। এরকম সকাল থেকে যা যা ভালো কাজ করেছেন তিনি সব খাতায় লিখে রেখেছে। তিনি বিশ্বাস করেন এই সব ভালো কাজ করে পুণ্য অর্জন করে তিনি স্বর্গে যাবেন। হিসেব করে তখন তাদের বলে, আজকে ভালো স্কোর হয়েছে। এই সব কাণ্ড দেখে সবাই তখন হাসতে থাকে। তারপর কুহু আর এনজিও দুজন বরেন্দ্রবাবুর বাড়িতে আসে। তারা দুজন কুহুকে বলে, সংকেত আসলে আরও ভালো হতো। কুহু বলে, ওকে বলেছিলাম, কিন্তু ও আসবে না। তোরা তো জানিস এমনিতেই জেঠু আর ভাইপোতে বনে না। আর এখানে আমরা জানতে পারি সংকেতের জেঠু হলো বরেন্দ্রবাবু। আর কুহু এখানে এসেছে, সংকেতের জেঠু অনেক ভালো কাজ করেছেন আর অনেক মানুষের উপকার করেছেন। যদি তিনি তাদের এনজিওতে স্কুল বানানোর টাকাটা দেয়, তার জন্য কুহু এখানে এসেছে। তারপর কুহু সংকেতের জেঠুর সাথে দেখা করে। আর তখনই পাড়ার কিছু ক্লাবের ছেলেরা পুজোর চাঁদা নিতে আসে বরেন্দ্রবাবুর কাছে।
আর পাড়ার ছেলেরা 1000 টাকা চাঁদা চাই। বরেন্দ্রবাবু বলে, 1000 টাকায় কি হবে, এখন যা বাজারের অবস্থা। বরেন্দ্রবাবু তখন তাদের 5000 টাকা চাঁদা দেয়। কুহু দূর থেকে এইসব দেখলো। বরেন্দ্রবাবু তখন কুহুদের বসতে বলে। তারপর বরেন্দ্রবাবু ছবি বিশ্বাসের ছবিটাকে প্রণাম করে খাতায় লিখে ফেলে আজকের এত টাকা চাঁদা দেওয়ার পুণ্যের কাজটা। কুহু তখন বরেন্দ্রবাবুকে বলে, সংকেতও আসতো জেঠু, কিন্তু একটু কাজের জন্য আসতে পারলো না। বরেন্দ্রবাবু বলে, আরে ওর কথা তো আমি তুলছি না, কিন্তু তুমি তো আমার একটু খোঁজখবর নিতে পারো। বরেন্দ্রবাবু বলে, তাহলে এবার বিয়েতে সানাই বাজছে নাকি? কুহু বলে, না জেঠু, সেরকম কিছু নয়, আর বিয়ে হলে তো তোমার সুবিধার সময় দেখেই হবে। কুহু তখন আসল কথাটা বলতে চায়। কুহু বলে, আমাদের স্কুলের কাজটা। তখনই বরেন্দ্রবাবু বলে, স্কুলের কি উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে নাকি? তখনই বরেন্দ্রবাবু পকেট থেকে 2000 টাকার নোট দিয়ে তাদেরকে দেয় আর বলে, এটা আমার তরফ থেকে। স্কুলে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আর আমি কিছু দেবো না, সেটা কখনো হয়? কুহু আসল কথাটা বলতেই পারে না আর সেখান থেকে চলে যায়। তারপর বরেন্দ্রবাবু আবারও খাতা বের করে সেই পুণ্যের কাজটা লিখে ফেলে। তারপর কুহু সংকেতকে সব কিছু জানায়। সংকেত বলে, তা বলে তুই 2000 টাকা নিয়ে নিলি? কুহু বলে, তাহলে কি করতাম, কোনো টাকাই কম না। কুহু বলে, আমি তো তবু চেষ্টা করলাম, কিন্তু তুই তো তাও করলি না। সংকেত বলে, আমি পারবো না, সারাদিন ওই লোকটা পরকাল পরকাল করে, আমি জেঠুর কাছ থেকে 1 পয়সাও চাইতে পারবো না। তখনই সংকেতের কালকের একটা তারিখের কথা মনে পড়ে যায় আর সংকেত কুহুকে বলে, ঠিক আছে, কালকে আমিও যাব তোর সাথে ওই বাড়িতে। তারপর দিন সংকেত আর কুহু তাদের জেঠুর বাড়িতে আসে। সংকেত তখন দেখে তার জেঠু সংকেতের বাবা মায়ের ছবিতে ফুল জল দিচ্ছে, কারণ সংকেতের বাবা মা এই দিনে মারা গিয়েছিলেন। তারপর সংকেতকে দেখে সংকেতের জেঠু অনেক খুশি হয় এবং সংকেতের দিকে তাকিয়ে বলে, যেদিন তোর বাবার বিয়ে দিয়ে এই বাড়িতে তোর মাকে নিয়ে এলাম, বাড়িটা কত সুন্দর করে সাজানো হলো। আমি সেদিন প্রতিজ্ঞা করলাম, সারা জীবন আমি ব্রহ্মচারী পালন করব। এই বাড়িতে তোর বাবার বিয়েটা হচ্ছে, এটাই শেষ বিয়ে। তোর বাবা তোর মাকে অনেক ভালোবাসতো। তারপর একদিন তোর বাবা গাড়ি কিনলো, বৌমাকে লং ড্রাইভে নিয়ে যাবে বলে বেরিয়ে পড়ল। আমি মানা করেছিলাম, কিন্তু শোনেনি। বৌমার গর্ভে তখন দ্বিতীয় সন্তান। তারপর সেই যে দুজন গেল, আর ফিরল না। সংকেত তখন বলে, দুজন নয়, 3জন। আমি তো জানতেই পারলাম না আমি কাকে হারালাম, ভাইকে না বোনকে। এখানে আমরা বুঝতে পারি সংকেতের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর সংকেত তার জেঠুর সাথে বসে গল্প করছিল। সংকেত কথার ছলে আসল কথাটা বলতে চায়। সংকেত বলে, জেঠু, আমাদের এনজিওতে মানবজমিনে যে স্কুলটা তৈরি হওয়ার কথা ছিল না, সেটা হবে কি না বুঝতে পারছি না। সংকেতের জেঠু বলে, কি বলছো এসব, তোমরা যে এত কষ্ট করলে, সরকার থেকে জমি দিল। সংকেত বলে, সে অনেক কথা জেঠু, মূল কথাটা হলো যে ফান্ডটা আমরা পাচ্ছিলাম সেটা অন্যরা পেয়ে গেছে আমাদের বদলে, সেটার কারণে স্কুলটা বন্ধ হয়ে গেছে, যেটার জন্য বাচ্চারা এখনও তাকিয়ে আছে। কিন্তু বিষয়টা হলো আমরা তাদের এখনও সত্যিটা বলতে পারিনি। সংকেতের জেঠু বলে, কিন্তু সত্যিটা তো একদিন বলতেই হবে। সংকেত বলে, যদি আমরা এই সত্যিটাকে বদলে দিতে পারি, আমরা নয় তুমি। সংকেত তখন ভয়ে ভয়ে বলে ফেলে, জেঠু, তুমি যদি স্কুল তৈরি করার টাকাটা দাও। সংকেতের জেঠু বলে, তোমাদের মাথা ঠিক আছে? একটা স্কুল তৈরি করতে গেলে কত টাকা লাগে তোমরা জানো? সংকেত বলে, স্কুলটা তৈরি করতে 70 লাখ টাকা লাগবে। আমি জানি টাকাটা তোমার কাছে খুব একটা বড় কিছু নয়। সংকেত বলে, জেঠু, টাকাটা আমরা তোমার কাছে দান চাইছি না, ধার চাইছি, পরে একটু একটু করে শোধ দিয়ে দেব, দরকার পড়লে আমি কোর্ট পেপারে সাইন করে দেব। তখনই সংকেতের জেঠু বলে, তোমার এই বাড়িতে কাগজের সম্পর্ক নয়, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। এই বাড়িতে আমি একা থাকতাম না, সকলেই থাকতো, আর একটা ছোট্ট বাচ্চা ছুটে বেড়াতো সারা বাড়ি। এখানে আমরা বুঝতে পারি সংকেতের জেঠু সংকেতের ছোটবেলাকার কথা বলছে। সংকেতের জেঠু বলে, তোমার একবারও মনে হলো না একটা বয়স্ক মানুষকে একা ফেলে চলে যাচ্ছি, তাকে দেখার কে রয়েছে? সংকেতের জেঠু তখন কেঁদে ফেলে। সংকেত বলে, এখন আবার এসব কথা কেন? বলেছো যখন তখন ভালোই করেছো, তোমার মনটা একটু হালকা হলো। সংকেতের জেঠু বলে, তবে আমার কাছে তোমরা কোনো টাকা আশা করো না, কারণ আমার রক্ত জল করা টাকা এইভাবে আমি জলাঞ্জলি দিতে পারবো না। সংকেত বলে, সেটা আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি বলে, নাকি তোমার তীর্থস্থানে যাওয়ার জন্য? সংকেতের জেঠু বলে, তোমাদের এই কাজে আমার কোনো আস্থা নেই। সংকেত বলে,
পাড়ার ছেলেরা যখন চাঁদা দিতে আসে তাদেরকে তুমি 1,000 টাকার বদলে 5,000 টাকা দিয়ে দাও, আর একটা বাচ্চাদের স্কুল তৈরি করার জন্য তোমার কাছে টাকা নেই। সংকেতে জেঠু তখন কুহুর দিকে তাকিয়ে বলে, তাহলে এই খবরটাও চলে গেছে? সংকেতে জেঠু বলে, না, আমার কোনো আস্থা নেই। বাচ্চাদের স্কুল তৈরি হবে, এটা খুব ভালো কাজ, কিন্তু তার জন্য তোমরা সরকারের কাছে যাও। তবে আমার এত কষ্টের টাকা এইভাবে জলাঞ্জলি দিতে পারবো না। হ্যাঁ, আমি তীর্থে যাব, কারণ আমি পরলোকে বিশ্বাস করি। আমার সব সঞ্চয়ের টাকা আমি ঈশ্বরকে সব দিয়ে দিতে পারি, কারণ ঈশ্বর কাউকে ঠকান না। কিন্তু মানুষের কাজে এতগুলো টাকা দিলে সে টাকা যে কত ব্যবহৃত হবে সেটা আমার সন্দেহ আছে। সংকেত বলে, আমি তো বলছি কোর্ট পেপার আমি সাইন করে দেব। সংকেতে জেঠু বলে, এটা তোমার ব্যাংক নয়, এটা বাড়ি। সংকেত বলে, এই বাড়িটাও তাহলে আমার নয়? সংকেত তখন কুহুকে বলে, জানিস তো কুহু, মায়ের মৃত্যুটা যদি ফার্স্ট প্রেগনেন্সির সময় হতো তাহলে এই লোকটাকে এত ঝামেলায় পড়তে হতো না। এই কথাটা বলে সংকেত সেখান থেকে চলে যায়। সংকেতের জেঠু তখন কুহুকে বলে, ও কি বলে গেল, ও কি বলে গেল, আর কুহু সেখান থেকে চলে যায়। সংকেতের জেঠু তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে সংকেত আরও চিন্তায় পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সংকেত তার ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। তারপর ম্যানেজার এসে সংকেতকে বলে, সংকেত যে লোনটা অ্যাপ্লাই করেছিল সেটা স্যাংশন হয়নি। সংকেত তখন ম্যানেজারকে বলে, ঠিক আছে স্যার, আমি জানতাম লোনটা স্যাংশন হবে না। তারপর এদিকে সংকেতের জেঠু ছবি বিশেষের ছবিটাকে প্রণাম করছিল। সংকেতের জেঠু ছবি বিশেষের অনেক বড় ভক্ত ছিল। তখনই দুজন লোক বরেন্দ্রবাবুর বাড়িতে আসে। একজনের নাম ছিল জীবন, আরেকজনের নাম ছিল বিজন। তারা দুজন বরেন্দ্রবাবুর বিষয়ে সব কিছু জেনেই তবে এখানে এসেছে। বরেন্দ্রবাবু কবে ব্যবসা শুরু করেছেন, কতদূর পড়াশোনা করেছেন, সমস্ত কিছু তারা বরেন্দ্রবাবুর সামনে বলতে থাকে। বরেন্দ্রবাবু তখন অবাক হয় আর বলে, তোমরা আমার ব্যাপারে এত খবর কোথা থেকে পেলে? তারা বলে, আমাদের কাছে সব খবর থাকে। বরেন্দ্রবাবু বলেন, আপনারা কী উদ্দেশ্যে এখানে এসেছেন বলুন তো? তারা বলে, আমরা একটা জমি বিক্রি করতে এসেছি। বরেন্দ্রবাবু বলে, তা জমি বিক্রি করুন, কে মানা করেছে? তারা বলে, এ জমি সে জমি নয়, আমরা স্বর্গের জমি বিক্রি করতে এসেছি। বরেন্দ্রবাবু বলে, আপনারা কি আমার সাথে এই সন্ধেবেলায় মজা করছেন? তারা বলে, কি বলছেন মেসোমশাই, আমরা আপনার সাথে মজা করব? বরেন্দ্রবাবু তাদের বলে, আমি সারা জীবন মানুষ চড়িয়ে খেয়েছি, আমাকে আপনারা বোকা বানাতে এসেছেন? বরেন্দ্রবাবু তখন তাদের চলে যেতে বলে। তারা যাওয়ার সময় বরেন্দ্রবাবুকে একটা কার্ড দিয়ে যায়। বরেন্দ্রবাবু বুঝতে পারে এইসব টাকা লুটার ধান্দা। পরদিন সংকেত আর কুহু জেঠুদের বাড়িতে আসে, আর সংকেত তার জেঠুর কাছে ক্ষমা চায়। সংকেত বলে, জেঠু, তোমার সঞ্চয় করা টাকা তুমি কিভাবে খরচ করবে সেটা তোমার নিজের ব্যাপার, আমরা তোমাকে জোর করব না। সংকেতের জেঠু বলে, ঠিক আছে, সংসারে থাকলে একটু আধটু ঠোকাঠুকি হয়। সংকেত তখন টেবিলে একটা কার্ড দেখতে পায়। সংকেত বলে, এটা কি জেঠু? সংকেতের জেঠু বলে, ওটা পাড়ার ছেলেরা কালকে রেখে গেছে, আমি ওটাকে কালকেই ফেলে দিতাম। সংকেত কার্ডটা দেখে বুঝতে পারে এটা একটা ফ্রড। সংকেত তখন কুহুকে বলে, স্বর্গে জমি বিক্রি করছে একটা কোম্পানি। সংকেত বলে, এগুলো কি জেঠু? সংকেতের জেঠু বলে, আমি তো বললাম আমি জানি না, কিছু পাড়ার ছেলেরা এই কার্ডটা রেখে গেছে, আর আমি কখনো বলিনি এগুলো আমি বিশ্বাস করি। সংকেত বলে, পরকাল পরকাল করে তুমি এতটা অন্ধ হয়ে গেছো, এইসব লোকেদের তুমি বাড়িতে ঢোকাচ্ছ, তুমি জানো না এইগুলো ফ্রড? সংকেতের জেঠু বলে, তুমি না জেনে এসব কথা বলবে না। সংকেত বলে, আমি বলবো না? আমার তো বলার অধিকার আছে জেঠু। একটা বাচ্চাদের স্কুল তৈরি করার জন্য তোমার কাছে টাকা নেই, আর পরকালে জমি কেনার জন্য ছি ছি জেঠু। সংকেতের জেঠু বলে, ছি ছি কাকে বলছো? আমি তো বলিনি এগুলো আমি বিশ্বাস করি। সংকেত বলে, তুমি এগুলো অনেকদিন ধরেই বিশ্বাস করো, আর বিশ্বাস নেয় শুধু আমাদের উপর। সংকেতের জেঠু তখন বলে, তোমাদের ক্ষমা চাওয়া হয়ে গেছে? সংকেত বলে, চলে যেতে বলছো তো? যাচ্ছি। যেখানে আমাদের আবেগের বিপদের দাম নেই সেখানে আমরা থাকবো না। শুধু একটা কথা বলে যাই, এদের জন্য যদি তোমার কোনোদিন বিপদ হয় তাহলে আমাকে ডাকবে না, স্বর্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই। এই বলে সংকেত সেখান থেকে চলে যায়। তারপর সংকেতের জেঠু সেই দুজন লোককে ডেকে আনে যারা স্বর্গে জমি বিক্রির কথা বলেছিল। সংকেতের জেঠু তাদের বলে দেয়, আমি তোমাদের ডেকে এনেছি বলে এটা বিশ্বাস করো না, আমি তোমাদের আজগুবি গল্পে বিশ্বাস করি। তারপর তারা দুজন একটা ম্যাপ দেখায় আর বলে এটা স্বর্গের ম্যাপ। তারা দুজন বরেন্দ্রবাবুকে বলে, সাউথের দিকে একদম ফাঁকা আছে স্যার, আর ম্যাপে একটা বাড়ি দেখিয়ে বলে, এটা স্যার স্বর্গে আপনার জন্য রেখেছি, এখানে আপনি আরামে থাকতে পারবেন। বরেন্দ্রবাবু বলে, গল্প তোমরা ভালোই মারতে জানো,
কিন্তু এত সহজে আমি বলবো না। তখন জীবনবাবু বলে, তার জন্য আপনাকে একটা স্পেশাল অফার দিচ্ছি, কিন্তু এটা কাউকে বলবেন না। বরেন্দ্রবাবু বলে, কি অফার শুনি? জীবন তখন ম্যাপে আর একটা বাড়ির ছবি দেখিয়ে বলে, এই বাড়িটা দেখুন, আর বলুন তো এটা কার বাড়ি? বরেন্দ্রবাবু বলে, সেটা আমি কি করে জানবো? তারপর তারা দুজন বলে, এটা ছবি বিশ্বাসের বাংলো। বরেন্দ্রবাবু তখন বলে, আমার সাথে কি ইয়ার্কি হচ্ছে? আমাকে তোমরা বোকা বানাচ্ছ? জীবন তখন বলে, আমার বাবা আর বিজনী বাবা মারা যাওয়ার পর স্বর্গে গিয়ে এই ব্যবসাটা শুরু করেছিলেন, আর আমাদের বাবাদের প্রথম কাস্টমার ছিলেন এই ছবি বিশ্বাস। বরেন্দ্রবাবু তখন তাদের বলে, তাহলে তোমাদের বাবাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করো তোমরা? তারা বলে, স্বপ্নে স্যার, পুরোটা স্বপ্নাদেশ। জীবনবাবু বলে, আরে আমাদের বাবাদের প্রথম কাস্টমার ছিলেন এই ছবি বিশ্বাস। একবার ভাবুন স্যার, ছবি বিশ্বাসের পাশের বাংলোটাই আপনার। বরেন্দ্রবাবু বলে, তোমাদের কল্পনা শক্তি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এই বরেন্দ্রবাবু ব্যবসায়ী লোক, প্রমাণ ছাড়া একটা টাকাও খরচ করে না। তারপর তারা দুজন বলে, ঠিক আছে স্যার, প্রমাণও পেয়ে যাবেন। বরেন্দ্রবাবু বলে, কি প্রমাণ? তারা বলে, প্ল্যান চেক। এদিকে সংকেত আর কুহু গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে একটা পিকনিক করে এবং সকলে মিলে অনেক আনন্দ করে। তারপর সংকেত আর কুহু খোলা আকাশের নিচে বসে থাকে, আর সংকেত কুহুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। সংকেত তখন বলে, এই খোলা আকাশের নিচে শুলে কেমন ভয় করে, তাই না? সংকেত বলে, আমরা যে সারাক্ষণ এত কিছুর পেছনে দৌড়াচ্ছি, এই সবের কাছে সবই অর্থহীন, এটা মনে হলে না কেমন যেন ভয় করে। কুহু বলে, ভয় পেলে তো আমি আছি। কুহু বলে, এত কিছুর পরেও যে আমরা একসাথে আছি, তার চেয়ে ভালো আর হয় না। এদিকে রাতে জীবন আর বিজন বরেন্দ্রবাবুকে নিয়ে প্ল্যান চেক করতে বসে এবং তারা প্ল্যান চেকে ছবি বিশ্বাসকে ডাকে, আর তার কিছুক্ষণ পরেই জীবনবাবু অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। তারপর জীবনবাবুর জ্ঞান ফিরে আসে, আর ছবি বিশ্বাসের গলা নকল করে বলে, কি ব্যাপার, এত রাতে আমাকে ডাকা হয়েছে কেন? বরেন্দ্রবাবু তখন ভাবে ছবি বিশ্বাস জীবনবাবুর শরীরে প্রবেশ করেছেন। বরেন্দ্রবাবু তখন বলে, আমি ভাবতে পারছি না আপনি আমার সাথে কথা বলছেন। জীবন তখন আবারও গলা নকল করে বলে, কেন আমাকে বিরক্ত করছেন? বরেন্দ্রবাবু বলে, ওরা স্বর্গে জমি বিক্রি করতে এসেছে, ওরা বলছে আপনার বাংলোর পাশে একটা প্লট আছে, তাই ভাবলাম একবার ভেরিফাই করা দরকার। জীবন তখন গলা নকল করে বলে, ওরা যা বলছে তা সত্যি, আপনি প্লটটা কিনে নিন। বরেন্দ্রবাবু তখন বলে, আমি আপনার অনেক বড় ভক্ত। তারপর জীবন বলে, আমি তাহলে এবার আসছি। তখনই জীবন আবার অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে, আর আবার জ্ঞান ফিরে আসার অভিনয় করে। এই সব কিছু যে জীবন অভিনয় করছে সেটা বরেন্দ্রবাবু বুঝতে পারে না। বিজন তখন বরেন্দ্রবাবুকে বলে, তাহলে জমি কেনার কথাটা ফাইনাল হয়ে গেল, মহালয়ের দিন সকালবেলা আমরা আসব, সই স্বাক্ষর ওই দিনে হয়ে যাবে। তারপর তারা দুজন মহালয়ের দিন সকালে আসে। বরেন্দ্রবাবু তখন তাদের চেকে পেমেন্ট করার সময় তাদের বলে, তাহলে কত টাকা অ্যাডভান্স লিখব? তারা বলে, ৭৫ লক্ষ টাকা। এটা শুনে বরেন্দ্রবাবু অনেক অবাক হয় আর বলে, তোমাদের বিশ্বাস করেছি বলে তোমরা যা খুশি তাই বলবে? তারা বলে, এখানে তো আপনি পার্মানেন্ট থাকবেন, তার জন্য এইটুকু দাম তো দিতেই হবে। বরেন্দ্রবাবু তখন চেকে সই করার সময় বলে, তাহলে চেকটা কার নামে হবে? তখন তারা বলে, চেকে কারোর নাম হবে না স্যার, আসলে স্বর্গে তো কোনো ব্যাংক নেই, তাই চেকে কারোর নামও হবে না। বরেন্দ্রবাবু তখন বলে, আর কি হচ্ছে আমার সাথে, তোমরা সব কটা ফ্রড। আর বরেন্দ্রবাবু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই তারা বরেন্দ্রবাবুকে একটা লকেট দেখিয়ে হিপনোটাইজ করে দেয়, আর সই করা চেকটা নিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ পরে বরেন্দ্রবাবুর জ্ঞান ফিরে আসে আর দেখে টেবিলে সই করা চেকটা নেই। বরেন্দ্রবাবু চেকটা না দেখতে পেয়ে রাস্তায় ছুটে আসে, আর এদিকে দেখি জীবন আর বিজন চেকটা সংকেত আর কুহুকে দিয়ে দেয়। তার মানে এইসব যা যা হচ্ছিল সব সংকেতের প্ল্যান অনুযায়ী হচ্ছিল। আসলে সংকেত তাদের দুজনকে পাঠিয়েছিল। তাদের কাজটা দেখে সংকেত অনেক অবাক হয় আর অনেক খুশি হয়, আর তাদেরকে সংকেত কিছু টাকা দিয়ে দেয়। আর এদিকে বরেন্দ্রবাবু আড়াল থেকে সবকিছু দেখতে পায়। এদিকে কুহু হাঁপ ছেড়ে বাঁচে, সে মনে করে এবার হয়তো বাচ্চাদের স্কুলটা তৈরি হবে। আর এদিকে সংকেতের জেঠু রাস্তায় পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তারপর সেখানে সংকেত আর কুহু আসে। সংকেত অনেক ভয় পেয়ে যায়, আর সংকেত তার জেঠুকে হসপিটালে নিয়ে আসে, যেটা সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম। তারপর ডাক্তার সংকেত আর কুহুকে জানায় যে সংকেতের জেঠু মানসিকভাবে অনেক বড় শক পেয়েছে,
আর ডাক্তার জানায় সবচেয়ে বড় বিষয় হলো ওনার ব্রেনে একটা ব্লাড ক্লট হয়েছে। ক্লটটা এত বড় নয় যে সার্জারি করতে হবে, আবার এতটা ছোট নয় যে সেটা উড়িয়ে দেওয়া যাবে। আমি মেডিসিন চালু করেছি, আশা করি ঠিক হয়ে যাবে। কুহু তখন সেখান থেকে উঠে চলে যায়। বাইরে এসে সংকেত কুহুকে ডাক দেয়, কিন্তু কুহু সাড়া দেয় না। সংকেত তখন কুহুর কাছে গিয়ে বলে, ডাকছি সাড়া দিচ্ছিস না কেন? কুহু বলে, তোর একবারও মনে হলো না এই মানুষটা হসপিটালে রয়েছে একমাত্র তোর জন্য? সংকেত তখন বলে, শুধু কি আমার জন্য? না, সবার জন্য। কুহু বলে, সবার জন্য নয়, শুধু তোর ডিসিশন ছিল এইভাবে ঠকিয়ে টাকা নেওয়া। আমি তোকে অনেকবার মানা করেছি, কিন্তু তুই শুনিসনি। কুহু তখন চলে যেতে চায়, সংকেত আটকায় এবং বলে, আমি মানছি এটা আমার ডিসিশন, কিন্তু এগুলো আমি কাদের জন্য করছি? স্কুলটা না হলে কিন্তু ওই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কুহু বলে, আমি জানি, কিন্তু মানতে পারছি না। বারবার জেঠুর কথাটা মনে পড়ছে। বাড়ি ফিরে যদি আয়নার সামনে দাঁড়াতেই না পারি, তাহলে মাথা তুলে এতগুলো বাচ্চার সামনে দাঁড়াবো কি করে? কুহু তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সংকেত তখন নিজের ফ্ল্যাটে না গিয়ে জেঠুর বাড়িতে ফিরে আসে। এদিকে কুহু আর সংকেতের টেনশনে রাতে ঘুম আসে না। এদিকে হসপিটালে অক্সিজেন চলছে সংকেতের জেঠুর। তারপর রাতে কুহু সংকেতকে ফোন করে। তারপর সংকেত আর কুহু চলে যায় গ্রামের ছেলে মেয়েদের বাড়ির এলাকায়। সংকেত আর কুহু সেখানে গিয়ে জানতে পারে একটি বাচ্চা মেয়ের বাবা তার জোর করে বিয়ে দিতে চাইছিল। তার জন্য মেয়েটির মা এবং মেয়েটি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি মেয়েটির বাবা একজন মাতাল। তারপর সংকেত আর কুহু মেয়েটির মায়ের কাছে গিয়ে ভালো করে বোঝায়। মেয়েটির মা বলে, কি করবে ও বেঁচে থেকে? আজ বাদে ওর কাল বিয়ে হয়ে যাবে আর পড়ে পড়ে মার খাবে। আমার যখন ওর বয়সে বিয়ে হয়েছিল তখন একটা দিন নেই যেদিন আমি মার খাইনি, আর আমার মেয়েটাও এরকম হোক আমি সেটা চাই না। কুহু তখন বলে, তুমি একদম চিন্তা করবে না, কোনো কিছু হলে তুমি আমাদের ফোন করবে, প্রয়োজন হলে পুলিশকে জানাবে। আর সেখানে একজন কুহুকে বলে, স্কুলটা খুলবে তো দিদি? কুহু তখন সংকেতের মুখের দিকে তাকায়। ফিরে এসে সংকেত কুহুকে বলে, কি ভাবছিস কুহু? কুহু বলে, ভাবছি কেমন করে সবকিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু হাতে আর বেশি সময় নেই, সময় ফুরিয়ে আসছে। সংকেত বলে, সময় বড় কঠিন, সময়টাকে আরো নরম হতে হবে। তার পরদিন এদিকে সংকেতের জেঠু পুরোপুরি সুস্থ হয়ে যায় আর হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। সংকেত তখন তার জেঠুকে গাড়িতে তুলতে যায়। তার জেঠু বলে, থাক, আর দরকার নেই, আমি নিজেই পারবো। জেঠুর রাগ এখনো কমেনি। সংকেত তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে, তুমি আমার গাড়িটাকে ফলো করবে। সংকেত তখন অ্যাম্বুলেন্সটাকে একটা ফাঁকা জমিতে নিয়ে আসে। এটাই হলো সেই মানব জমিন যেখানে স্কুল তৈরি করার কথা হয়েছিল। কুহু তখন তার জেঠুকে বলে, জেঠু, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে তার জেঠু বলে, এখানে তোমরা কোথায় নিয়ে এসেছো আমাকে? এটা তো আমার বাড়ি নয়। সংকেত তখন তার জেঠুকে বলে, বাড়ি পৌঁছে দেওয়ার আগে তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে জেঠু, আর এই জায়গাটা ক্ষমা চাওয়ার উপযুক্ত। আসলে এই জায়গাটা স্কুল না হলে সরকারকে ফেরত দিতে হবে, তাই এখানে তোমাকে নিয়ে আসলাম। আসলে এই গ্রামের ছেলে মেয়েগুলো এই স্কুলে পড়তে আসার কথা ছিল, আর সেই স্বপ্নটা আমরাই তাদের দেখিয়েছিলাম, আর তাদের এই স্বপ্নটা পূরণ করার জন্যই তোমার সাথে এত বড় অন্যায়টা করে ফেলেছি। তাই তোমাকে দেখাতে চাইছি যা করেছি আমরা সেটা মিথ্যে মিথ্যে করিনি। তারপর কুহু সই করা চেকটা সংকেতের জেঠুকে ফেরত দিয়ে দেয়। তখনই সেখানে একটা ছেলে এসে সংকেত আর কুহুকে বলে, বলছি ম্যাডাম, স্কুলের বোর্ডের নামটা লেখানো হয়ে গেছে, একবার দেখে নেবেন। সংকেত বলে, ওটা আর লাগবে না, তুই ওই বোর্ডটা নিয়ে এসে আমার গাড়িতে রেখে দে। কুহু তখন তার জেঠুকে বলে, তুমি এখানে একটু থাকো, আমরা একটু পরেই আসছি। কুহু আর সংকেত সেই জমিটার কাছে যায়। দূর থেকে সংকেতের জেঠু সেটা দেখতে থাকে। সংকেত তখন কুহুকে বলে, এই মানব জমিনে আর কখনো আসা হবে না, তুই আর আমি তো কখনোই না। এদিকে গ্রামের লোকজন দুর্গা প্রতিমা নিয়ে যাচ্ছিল। সংকেতের জেঠু সেটা দেখে প্রণাম করে। এদিকে সংকেত আর কুহু মানব জমিনে শেষবারের মতো সময় কাটায়। আর থাকবে না এই মানব জমিন, স্কুলটা না হলে সরকারকে জমিটা দিয়ে দিতে হবে। এদিকে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে সংকেতের জেঠুর কাছে আসে। সংকেতের জেঠু তখন একটি মেয়ের মাথায় ঠাকুরের মুকুট দেখে বলে, তোমার নাম কি, আর এটা তুমি পেলে কোথায়? মেয়েটির নাম বলে, আমার নাম মারিয়া। মেয়েটি বলে, আমার বাবা কারিগর তো, তাই আমার জন্য এটা এনে দিয়েছে। ছেলে মেয়েগুলোর সাথে কথা বলে সংকেতের জেঠু অনেক খুশি হয়। তারপর ছেলে মেয়েগুলো সংকেতের জেঠুকে স্কুল দাদু বলে ডাকে। সংকেতের জেঠু তখন অবাক হয়। ছেলে মেয়েগুলো তখন বলে,
তুমি তো আমাদের স্কুলটা বানিয়ে দিচ্ছ, কুহু দিদি আমাদের সব বলেছে। আর তখনই সেই ছেলেটা স্কুলের সাইনবোর্ডটা রেখে চলে যায়। যাওয়ার সময় সংকেতের জেঠু বলে, ও ভাই, আমাকে একটু লজেন্স এনে দাও না, আমি টাকাটা একটু পরে দিচ্ছি। ছেলেটি তখন লজেন্স আনতে যায়। সংকেতের জেঠু তখন সাইনবোর্ডটার দিকে তাকিয়ে দেখে, সেখানে লেখা আছে মানবজমিন দাতব্য উচ্চ বিদ্যালয়। নিচে লেখা আছে শ্রী বরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় অনুদানে নির্মিত। এটা দেখে সংকেতের জেঠু তখন ছেলে মেয়েগুলোকে কাছে ডাকে। তারপর সংকেত আর কুহু এসে দেখে তাদের জেঠু ছেলে মেয়েগুলোকে চকলেট দিচ্ছে। সংকেত তখন তার জেঠুকে বলে, চলো জেঠু, এবার তোমাকে বাড়িতে দিয়ে আসি, বড্ড দেরি করে দিলাম তোমার। সংকেতের জেঠু তখন বলে, দেরি অবশ্য হয়েছে, ভাগ্যিস আর একটু দেরি হয়নি, এই ধাক্কাটা আমার খুব দরকার ছিল। আমি পুণ্যের লোভে এতটাই অন্ধ হয়েছিলাম যে স্বর্গে জমি কেনার জন্য এতগুলো টাকা দিয়ে দিলাম। স্বর্গের জমি যে এত কাছে পড়েছিল সেটা আমি দেখতে পাইনি। সংকেতের জেঠু বলে, তোমরা যে কাজটা করছো এর চেয়ে পুণ্যের কাজ আর হয় না। তখনই সংকেতের জেঠু চেকটা তাদের দিয়ে বলে, এটা রাখো, প্রয়োজন পড়লে আমি আরও দেব। স্কুলের কাজটা যেন বন্ধ না থাকে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে আসবে, আমি তখন তাদের দেখতে আসব। সংকেতের জেঠু তখন কেঁদে ফেলে আর বলে, সাইনবোর্ডের নিচে আমার নামটা কেটে দিও, ওটা দেখলে আমার লজ্জা করে। সংকেতের জেঠু তখন কাঁদতে কাঁদতে বলে, কটা টাকা তো, এই কটা টাকা দিয়ে আমি এত বড় লজ্জা কিনতে পারবো না। সংকেতের জেঠু তখন বলে, আমি একটা স্বার্থপর, আমাকে তোমরা ক্ষমা করে দাও। সংকেত আর কুহু তাদের জেঠুকে এমন করতে দেখে অনেক অবাক হয়। সংকেত আর কুহু বুঝতে পারে তাদের জেঠুর মনটা কত বড়। তারপর জীবন আর বিজন আসে আর সংকেতের জেঠুর কাছে ক্ষমা চায়। সংকেতের জেঠু বলে, তোমাদের এত সহজে ক্ষমা করা যাবে না, তোমাদের এই স্কুলে চাকরি করতে হবে। এটা শুনে তারা তো অনেক খুশি হয়। তারপর সংকেত আর কুহু তাদের জেঠুকে জড়িয়ে ধরে। আর এইখানে এই মুভিটি সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী কোন মুভি এক্সপ্লেন করব সেটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।